আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন চারদিকে আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিতে পারবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়া আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টানা 3 দিন তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার রাত 10টায় শুরু হওয়া আন্দোলন রবিবার রাত 11টায় বিজয়ের বার্তা এনে দেয় আন্দোলনকারীদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসার পর আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দেয়। টানা 72 ঘন্টা দিন রাত এক করে বিরতিহীন আন্দোলনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পেজ থেকে দেয়া স্ট্যাটাসে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয় ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাতভর স্লোগান ও আন্দোলনের পর শুক্রবার দুপুরে স্থান পরিবর্তন করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। তৈরি করা হয় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ, জোরদার করা হয় আন্দোলন। সেখান থেকে বিকেল 5:30টায় শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ব্লকেড কর্মসূচি চলাকালে সবশেষ শনিবার দুপুর 3টায় বিএনপি বাদে গণ অভ্যুত্থানের পক্ষের সবকটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এদিকে শনিবার সকালে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাত 8টায় উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকেন। অন্যদিকে দুপুর 3:30টা থেকে শুরু হয় গণজমায়েত। সেখান থেকেই রাত 8টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধে 1 ঘন্টার আলটিমেটাম দেয় হাসনাত আবদুল্লাহ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী যমুনার উদ্দেশ্যে লং মার্চ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে জড়ো হয়। সবশেষ বৈঠক শেষ করে রাত 11টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেন। আমরা আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমরা ছাত্র জনতা খুবই আনন্দিত। আজকে যেভাবে আমরা সবাই মিলে ঐক্য নিষিদ্ধ করেছি, সামনের ভবিষ্যতে যেন অন্য কোনো দল মাথা ছাড়া না দিতে পারে। আজকে এখান থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। জুলাই বিপ্লবের যতদিন বেঁচে আছে এই বিপ্লবকে ব্যাহত করতে আমরা দিব না। আগেও আমরা ঐক্য ছিলাম, এখন আমরা ঐক্য আছি। জুলাই যে স্বীকৃতি, এটা অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে দিতে হবে। জুলাই ঘোষণাপত্র সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা জুলাইয়ের বিপ্লবের শহীদদের রক্তের সম্মানকে আমরা ধরে রাখতে পেরেছি। আওয়ামী লীগ সর্বশেষ তার কর্মফল পেয়েছে। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পূরণ হওয়ায় শাহবাগে উচ্ছ্বাস প্রকাশ করছে ছাত্র জনতা। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, শাহবাগে এখনকার পরিস্থিতি জানাবেন এবং মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন? শুভ 2025 সালের 5 আগস্ট 24 আগস্ট নিশ্চয়ই আপনার মনে আছে যে সেদিন একটি স্বৈরাচার সরকারের পতনের পরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং এই শাহবাগ যে লোকারণ্য হয়ে গেছিল এবং সবাই এক কথায় আনন্দ মিছিলে সেদিন নেমেছিল। আজকে আরো এক দিন এবং আজ 12টা, যদিও সেটি 11 তারিখ কিন্তু পড়ে গেছে, কিন্তু তবুও আজকে মানুষজনের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যাই সরকারের বিরুদ্ধে সেদিন আন্দোলন চলছিল সেই সরকারের পতনের পর সেই দলটি ছিল, সেই দলটির আজকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই বাংলাদেশের ভূখণ্ডে। তারই উচ্ছ্বাস আনন্দ এই প্রকাশ করছেন এখানকার মানুষেরা। আপনি জানেন যে জুলাই আগস্টে আওয়ামী লীগের যেই বিতর্কিত কর্মকাণ্ড এবং এই জুলাই আগস্টে যেই 1500-র বেশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যাদেরকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্রের যে অধিকার সেটিকে কেড়ে নেওয়ার যে অভিযোগ, ভোট না দেওয়ার অধিকার সেটির যে অভিযোগ, এই সব অভিযোগ এই আওয়ামী লীগ নিষিদ্ধের পেছনে ছিল এবং এই দাবিগুলো নিয়েই গত 3 দিন ধরে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সোচ্চার হয় এবং আমরা দেখেছি যে শুরুতে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিটি আমরা দেখতে পেয়েছি যে এই যমুনার সামনে, অর্থাৎ যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যেখান থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, যেখানে তিনি থাকেন, সেখান থেকে এই আন্দোলনের কিন্তু উৎপত্তি। আমরা দেখেছি যে জুলাই 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এই যে যারা আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাদের হাত ধরে এই আন্দোলনের সূত্রপাত, তারা বারবার চলে আসছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু অর্ধ বছর কেটে গেলেও এই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছিল না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রধান যে দাবি এবং জুলাইয়ের যে সনদ, এই যে জুলাই আগস্ট যে অভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে এবং এটার যে একটা দালিলিক প্রমাণ, সেটির দাবি তারা করে আসছিল, কিন্তু এই অর্ধ বছরেও সেটি এই যে অন্তর্বর্তী সরকার সেটি দিতে পারছিল না। সেটির জবাবে আমরা দেখতে পাই যে অবশেষে এই গত 3 দিন ধরে এই আন্দোলন এবং হাসনাত আব্দুল্লাহ তিনি তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই যমুনার সামনে আসতে বলেন। তারপর থেকে সেখানে আন্দোলন তৈরি হয় এবং আজকে এই 3টা থেকে বিকাল 3টা থেকে শাহবাগ ব্লকেড একটি কর্মসূচি ঘোষণা করা হয়। তারপরে আমরা দেখতে পেয়েছি যে তারপরেও যদি আন্দোলনের তাদের যে দাবিটি সেটি যদি পূরণ না হয়, তারপর তারা মার্চ টু যমুনা তারা ঘোষণা করে এবং 1 ঘন্টার আলটিমেটামে তারা মার্চ টু যমুনা যেই কর্মসূচি পালন করতে তারা এগিয়ে যেতে থাকে যমুনার দিকে, কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদেরকে বাধা দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি বিকেল বেলায় এই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সব উপদেষ্টারা মিলে একটি জরুরি বৈঠক তারা তলব করে, অর্থাৎ আগে থেকেই একটি ধারণা এবং সবাই মোটামুটি বুঝেই ফেলেছিল যে কি বিষয় নিয়ে আসলে জরুরি বৈঠক এই প্রধান উপদেষ্টা তিনি তলব করেছেন এবং সেখানে প্রায় 2.5 ঘন্টার উপরে একটি রুদ্ধদ্বার বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত আসে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে আওয়ামী লীগের বিচার কাজ চলছে, অর্থাৎ সেই শাসন আমলে যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে, যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে, যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, তাদের যেই বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে, সেই বিচার যতদিন না পর্যন্ত সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এই সারা বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে ডক্টর আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তিনি এই বৈঠক শেষে তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ছাত্রদের যে 3টি দাবি ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ছাড়াও যেই
এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কাজ চলছে সেটাকে করা, এবং একই সাথে এই যে জুলাই সনদের কথা যারা চিঠির কথা তারা বলছে সেটি সরকারকে প্রকাশ করতে হবে, সেটির ব্যাপারেও একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি হচ্ছে আগামী 30 কার্যদিবসের মধ্যে এই জুলাই সনদের বিষয়টি পরিষ্কার করা হবে। জুলাই সনদ আসতে যাচ্ছে, অর্থাৎ ছাত্রদের যেই দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু আজকে বলা চলে যে অনেকটাই ফুলফিল হয়েছে। এখন আমরা দেখতে পেয়েছিলাম যে 5 আগস্টের পরে সর্বপ্রথম ছাত্রলীগের রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগের যেই সহযোগী অঙ্গ সংগঠন ছিল ছাত্র সংগঠন, সেই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সেটিকে পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয়। আজকে আজকে যেই নির্দেশনা এবং আজকে যে ঘোষণাটি আসলে, এই ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগ যেই এই রাজনৈতিক দলটিকে পুরোপুরি এবং এখন পর্যন্ত যেহেতু তাদের বিচার কাজ চলছে, এই বিচার কাজ যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের অন্যতম বৃহৎ সময় ধরে রাষ্ট্র পরিচালনা করা একটি দল কিন্তু বিভিন্ন কারণে বিতর্কিত হওয়ার কারণে আজ এই বাংলাদেশের ভূখণ্ডে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। দর্শক, আমার ঢাকার আরেক জায়গায় ইন্টারকন্টিনেন্টালের সামনে আমার আরেক সহকর্মী মাঝার ইমন রয়েছেন, তার কাছ থেকে আমরা জেনে নিব সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ইমন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। এইখানে কিছুক্ষণ আগেই মূলত যেই জনস্রোত ছিল, ছাত্র জনতার যে উপস্থিতি ছিল, জামায়াত সহ যে সমস্ত সহযোগী সংগঠনের যে নেতাকর্মীদের উপস্থিতি ছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, এবং তারা কিন্তু অনড় ছিলেন। এবং শেষমেশ যখন সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সহ এবং তাদের যেই সহ 3টি যে দাবি ছিল সেই দাবির পক্ষে যখন তাদের সিদ্ধান্ত জানানো হয়েছে, পরবর্তীতে কিন্তু এখানের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং যে নেতাকর্মীরা যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এবং একটা অংশ কিন্তু শাহবাগে অবস্থান করছেন, আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং জানতে পেরেছি সেই বিষয়টি একেবারে স্পষ্ট। এবং এখানকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহ যারা রয়েছেন দায়িত্বশীল, তারা কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছে। আমি যদি একটু স্পষ্টভাবে বলতে চাই, এই মোড়ের যে চিত্র আমরা দেখছি যে রাজধানীর বাংলা মোটর থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু খুব সহজেই যেই হেয়ার রোড রয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিয়ে কিন্তু বের হয়ে মৎস্য ভবন বা কাকরাইল অংশে চলে যাচ্ছে। সড়ক যোগাযোগের যে বিষয়টি ছিল সেটি কিন্তু পুলিশ স্বাভাবিক করে দিয়েছে, শুধুমাত্র এদিকে শাহবাগের দিকে মূলত বন্ধ রয়েছে এবং বাংলা মোটর থেকে শাহবাগ অংশে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু এড়িয়ে যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগে যে জনস্রোত ছিল এই ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং আশপাশের এলাকা, বিশেষ করে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত যে মূল সড়কটি রয়েছে সেটি কিন্তু একেবারেই জনতার দখল ছিল। পরবর্তীতে তাদের যে সিদ্ধান্ত, অর্থাৎ সরকারের সিদ্ধান্ত আসার পর থেকে কিন্তু এই সড়কটি মোটামুটি স্বাভাবিক হতে চলেছে এবং কিছু অংশ, অর্থাৎ এই ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ পর্যন্ত যে অংশটি রয়েছে সেই অংশে কিন্তু জনগণ এখনো রয়েছে, সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। তবে বাংলা মোটর থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এই অংশটি মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছে এবং যেটি বলছিলাম যে বাংলা মোটর অংশ থেকে গুলিস্তানগামী যে সমস্ত গাড়িগুলো রয়েছে এবং অন্যান্য অঞ্চলে যেগুলো গাড়িগুলো যাচ্ছে, অর্থাৎ সড়ক স্বাভাবিক করার যে বিষয়টি সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা রয়েছে সংশ্লিষ্ট তারা কিন্তু করে দিয়েছে। ইতিমধ্যে যেটা বলছিলাম যে হেয়ার রোড হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন হয়ে কিন্তু চলে যাচ্ছে এবং এই ইন্টারকন্টিনেন্টাল যে চিত্র এই ছিল আমার কাছে সবশেষ এবং সকলের মধ্যে আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা একটু শাহবাগের খবর শুনতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আরিফ হোসেন, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাচ্ছি। আরিফ, আপনি কি দেখছেন শাহবাগের চিত্র একটু জানাবেন।
এই মুহূর্তে শাহবাগে রয়েছি। এখানে এখন পর্যন্ত আন্দোলনের উত্তাপ কিন্তু এতটুকু কমেনি এবং কেউ রাস্তা ছেড়ে যাচ্ছেন না। এখানে যারা রয়েছেন তারা বলছেন কোনোভাবেই শুধু ঢাকা অথবা নির্দিষ্ট সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না, পুরোপুরিভাবে তারা যাতে কোনোভাবে বাংলাদেশের মানচিত্রে অথবা বাংলাদেশের এই ভূখণ্ডে আওয়ামী লীগের রাজনীতিতে না থাকতে পারে, ভোটের রাজনীতিতে না থাকতে পারে, কোনোভাবেই দলীয় পরিচয় নিতে না পারে, এই জিনিসটি নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নিশ্চিত না করা হবে তারা রাজপথ ছাড়বে না। এই বিষয়ে তার স্পষ্ট বক্তব্য অন্তর্বর্তীকালী সরকারের কাছ থেকে চান। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের পরে উপস্থিত রয়েছে, কোনো ধরনের তাল বাহানা তারা পছন্দ করবেন না এবং তারা চাইবেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তাল বাহানা হোক। কারণ ইতিমধ্যেই 9 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন 5 আগস্টের আগে যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছিল, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী যেভাবে তাদের কাছে থাকা নির্ধারিত অস্ত্র নিয়ে সাধারণ মানুষের বুকে গুলি করেছিল, হাতে গুলি করেছিল, পায়ে গুলি করেছিল, হাজার হাজার মানুষ যেখানে পঙ্গু হয়েছে, শত শত মানুষ যেখানে নিহত হয়েছে, এই রক্তের উপর দাঁড়িয়ে কোনোভাবেই আওয়ামী লীগকে আর টলারেট করতে চায় না এই বাংলাদেশের মানুষ। আমরা দেখেছি দুপুর 3টার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি আরও জোরদার হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহরের, এবং মানুষজন এসে শাহবাগে জড়ো হচ্ছিল। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগের অন্যতম সমন্বয়ক, বর্তমানে এনসিপি প্রধান যিনি নাহিদ ইসলাম, তার মুখ থেকে লং মার্চ টু যমুনা যেই ঘোষণাটি এসেছিল যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, এবং এর জন্য 1 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিল। আমরা দেখেছি তারপরেই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা বৈঠকে বসতেন এবং সেই বৈঠক থেকে আপাতত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে এমন একটি শব্দ বেরিয়ে হয়ে এসছে এবং এমন একটি সিদ্ধান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত পুরোপুরিভাবে আওয়ামী লীগকে কোন পন্থায় নিষিদ্ধ করা হবে, কিভাবে করা হবে, তারা নিষিদ্ধের প্রক্রিয়াটি কি হবে, সম্পূর্ণ জিনিস স্পষ্টভাবে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে জানতে চায় এই শাহবাগে যারা উপস্থিত রয়েছে তারা। কারণ আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতার বলয়ে আসার পর থেকে বিগত 3টি নির্বাচন, পাতানো নির্বাচন ছিল, 2014, 18 এবং 24-এর যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে জয়ী দাহ পর্যন্ত তারা বিভিন্নভাবে ক্ষমতা প্রয়োগ করেছে, গুম করেছে, মানুষকে হত্যা করেছে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে তুলে নিয়েছে, এবং জামাত এবং বিএনপির একটি নেতাকর্মী নির্বাচনে আগে তার বাড়িতে থাকতে পারেনি। হেফাজতে ইসলামের 5 মে 2013 সালে যেই ধরনের হামলা চালানো হয়েছিল শাপলা চত্বরে, সেই ধরনের হামলার তীব্র নিন্দা এবং রক্তের উপর ক্ষমতার বলয় তৈরি করার যে প্রচেষ্টা আওয়ামী লীগ বরাবর করেছে তার একটি যোগ্য জবাব হয়েছে। কারণ আপনারা জানেন এখন পর্যন্ত বাংলাদেশে 2বার লং মার্চ হয়েছে। একটি 5 আগস্ট গণভবন, লং মার্চ টু গণভবন, তখন সারা বাংলাদেশের মানুষদের ছাত্র শিক্ষার্থীরা গণভবনে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন, যার ফলে শেখ হাসিনা পালিয়ে বেঁচেছেন এবং তখন আওয়ামী লীগের ক্ষমতার বলয় ভেঙে পড়ে পুরো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী, পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল তারা পালিয়ে বেঁচেছিল এই সাধারণ মানুষের হাত থেকে। এরপরে প্রায় 9 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে পেছনে একটু দেখাই, আমাদের পেছনে যারা জনগণ রয়েছে, যারা মানুষ রয়েছে, তারা একটি জিনিস বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, এবং এই নিষিদ্ধের দাবি শুধু করলেই হবে না, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, সুস্পষ্টভাবে বক্তব্য দিতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং এই নিষিদ্ধের যে মাপকাঠি কী হবে, কোন পর্যন্ত যাবে, সম্পূর্ণভাবে গেজেট আকারে প্রকাশ চায়, শুধু মৌখিক বক্তব্যের মধ্যে আশ্বাসে তারা থাকতে চায় না। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক কিছু দূরে হাসনাত আব্দুল্লাহ সহ যারা এনসিপির নেতা রয়েছেন তারাও আস্তে আস্তে করে শাহবাগে এখানে উপস্থিত হয়েছেন এবং সেই নেতারা তারা তাদের প্রতিক্রিয়া জানাবেন এবং সুস্পষ্ট বক্তব্য দিবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় তারা চান এবং গেজেট আকারে কবে প্রকাশ পাবে, আইনি ভিত্তি থাকতে হবে। কারণ এখন পর্যন্ত যেই সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত পরিপূর্ণভাবে না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শাহবাগে হাজার হাজার মানুষ এখনও অবস্থান করছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুস্পষ্টভাবে চান এবং এক এক করে যেই মানুষজন মিছিল নিয়ে তাদের বাড়ির পথে ধরছেন, কারণ তারা যেই চাওয়া ছিল, যেই পাওয়া ছিল সেটি পূর্ণ হয়েছে। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর শাহবাগের বিভিন্ন
এলাকায় কাছাকাছি জায়গাতে আনন্দ এবং উচ্ছ্বাস করছে। 3 দিন ধরে যারা আন্দোলন করছিলেন তারা, সেই খবর জানাচ্ছিলেন আমাদের 3 জন সহকর্মী। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় চট্টগ্রামে মধ্যরাতেও বয়ে যাচ্ছে উল্লাসের ঢেউ। ঘোষণার সাথে সাথে 16 শহর বিপ্লব উদ্যান, 2 নম্বর গেট মোড় সহ বিভিন্ন স্থানে শুরু হয় আনন্দ মিছিল। নারী পুরুষ সহ বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেন। বিপ্লব উদ্যান থেকে ফ্যাসিস্ট বিরোধী ঐক্য মঞ্চের মিছিলটি 16 শহর স্টেশনে গিয়ে শেষ হয়। এ সময় গণহত্যা, গুম ও খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তারা। পাশাপাশি যত দ্রুত সম্ভব জুলাই ঘোষণাপত্র প্রকাশের আহ্বানও জানান মিছিলকারীরা। এই নিষিদ্ধ হওয়ার মাধ্যমে আমরা একটা মেসেজ সবাইকে দিতে চাই, আগামীতে যাতে আওয়ামী লীগের মতো বা শেখ হাসিনার মতো কেউ স্বৈরাচার ফেসিবাদ হয়ে গড়ে উঠতে না চায়। এখানেই আমাদের আন্দোলনের সমাপ্তি হয় নাই। আমাদের যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। ছাত্র জনতা যখনই মাঠে নামে তখনই দাবি আদায় করে মাঠ ছাড়ে না। অনেকদিন আশা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সন্ত্রাসীদের রাস্তা নাই, বাংলাদেশে কখনো হবে না ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যায় এমন কিছু বিএনপি করতে দেবে না। সেই সাথে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চট্টগ্রামে বিএনপির 3 অঙ্গ সংগঠন আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এই কথা বলেন বিএনপি মহাসচিব। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র যেন কারো হাতে জিম্মি না হয়, দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে উল্লেখ করেন তিনি। এদিন সমাবেশে চমক ছিল ক্রিকেটার তামিম ইকবালের উপস্থিতি। সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম বিভাগের সব জেলা থেকে নেতাকর্মীরা পলো গ্রাউন্ডে এসে উপস্থিত হন। আগামীর রাজনীতিতে তারুণ্যের অংশীদারিত্ব বাড়ানোর দাবি জানান তারা। তরুণরা এখানে উপস্থিত হয়েছেন। আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে আসুন আমরা একটা সত্যিকার অর্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে কমিটিকে। শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে এসে কথা জানান তিনি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনে জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না, তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেবে। জুলাই আগস্ট গণহত্যাকারীদের বিচারে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এ সরকারই করে যাবে বলে জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীতে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়ার ওপর মতবিনিময় সভায় এ কথা জানান আইন উপদেষ্টা। জানান, জবাবদিহিতা নিশ্চিতে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করবে সরকার। অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে। এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আমাদের সাথে
ইউএনডিপি এবং আরো অনেকে ইনভলভ আছেন। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের কারণে দেশের 0.19% কৃষি জমি নষ্ট হয়। ফলে টেকসই উন্নয়নের জন্য সমন্বিত স্থানিক পরিকল্পনা দরকার। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত 4র্থ আন্তর্জাতিক সম্মেলন এ কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রোহিঙ্গা শিবির বা অর্থনৈতিক অঞ্চলগুলো জীববৈচিত্র্য ধ্বংস করছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারে জীববৈচিত্র্যের এখন জরাজীর্ণ অবস্থা। ফলে নদী, জলাশয় এবং জীববৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশের প্রতিটি এলাকাকে পরিকল্পনার আওতায় আনার বিষয়ে দৃষ্টিপাত করেন। তবে এই পরিকল্পনা শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, বরং সকল মন্ত্রণালয়কে এ ব্যাপারে সচেতন হতে হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রতি বছর প্রায় 0.19% কৃষি জমি নষ্ট হচ্ছে। স্থানিক পরিকল্পনা কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আমরা যে এখানে রোহিঙ্গা শিবির করে ফেলছি, ওইখানে ইকোনমিক জোন করে ফেলছি, শুধুমাত্র একটা সংস্থা, একটা মন্ত্রণালয় পরিকল্পনা করে এই চেঞ্জটা আনতে পারবে না। এটা আমাদের মনোজগতে, আইনি কাঠামোতে, প্রশাসনিক জায়গাতে আনতে হবে। ভারতের বাংলাদেশের ইউটিউব ও টেলিভিশন চ্যানেল প্রচার বন্ধ করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শনিবার যশোরের কেশবপুরে এক অনুষ্ঠানে তিনি ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল বন্ধ করার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদন নির্ভর হয়ে পড়েছে, সেখানে দায়িত্বশীল সাংবাদিকতার ঘাটতি রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের মান অনেক উন্নত বলেও মন্তব্য করেন তিনি। আমরা অনেক দিন ধরে দেখছি যে যারা যা তা নিউজ করে, এটার কোনো মিনিমাম কোনো স্ট্যান্ডার্ড নাই। সেই কম্প্যারিজনে যদি বলেন যে বাংলাদেশের যে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে, খুবই আনফর্চুনেট, তাদের কোনো সুনাম আছে। যমুনা টিভি বা যে সমস্ত টিভির বর্ণনা করা হয়েছে, এটা তো বন্ধ করা হয়েছে, এটা তো মানে খুবই রেসপেক্টেড মিডিয়া বাংলাদেশে। তারা তো আমরা জানি না, যারা ওই পারে যে সমস্ত নিউজ, ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট। কে কত জোরে কথা বলতে পারে, কে কত নাটক করতে পারে, এইটা হচ্ছে ওইখানে নিউজের ওইখানে নিউজের ভ্যালু এমন না যে আপনি কি মানুষকে ইনফর্ম করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সবচেয়ে বড় বিষয় নিরাপত্তা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরতে কোনো বাধা নেই, তবে নিরাপত্তাজনিত একটি বড় শঙ্কা রয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরতে কোনো বাধা নেই। এছাড়াও বর্তমান সরকারের কার্যকলাপের নেপথ্যে কারা জড়িত সেই প্রশ্নও তোলেন গয়েশ্বর। জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা রাজনৈতিক কর্মকাণ্ড চালায় তারা একসময় বিলুপ্ত হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সংবিধান সংশোধনীর ব্যাপারটি করবে নির্বাচিত সরকার এবং ক্রমান্বয়ে এই নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে। আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের এখতিয়ার রয়েছে সরকারেরই। সংবিধানের সাথে সম্পৃক্ত কোনো আইন রদবদল করার ক্ষমতা এক্সিকিউটিভ অর্ডারের সরকারের হাতে থাকে না। যেই সরকারটা আসবে তারা অকপটে এগুলি ক্রমান্বয়ে এই সংস্কারগুলি সম্পন্ন করতে হবে। অর্থাৎ আজকের কনস্টিটিউশনে যেগুলি জনবিরোধী ক্লজ আছে এগুলিকে তারা বাতিল করে নতুন আইন তৈরি করতে পারবে। তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই। আমরা সরকারিভাবে ঘোষণাটা শুনতে চাই।
সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময় ক্ষেপণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। এ যেন অদ্ভুত এক অন্তর্বর্তী সরকার। দেশে একটি দায়িত্বশীল সরকার প্রয়োজন, যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। রিজভী বলেন, আজ জিনিসপত্রের দাম বাড়ছে, জনগণ কারো কাছে বলতে পারছেন না, কারণ দেশে জনগণের সরকার নেই। জবাবদিহির প্রসঙ্গ আসলেই বলা হচ্ছে সংস্কার। অন্যদিকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের অন্তর্বর্তী সরকার পুনর্বাসন করছেন কিনা জনমনে এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে বেগম জিয়া মেডিকেল কলেজ নামকরণের দাবি জানানো হয়। তো এখন যদি নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়, তাহলে তো একই শেখ হাসিনারই পুনরাবৃত্তি হবে। আজকে যদি ধরুন নির্বাচিত সরকার হতো, শাকসবজির দাম, মুরগি শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য জনগণ এই বিষয়ে সরকারকে অভিযুক্ত করতে পারত, বলতে পারত, সরকার একটা ইন্টারভেনশন করতে পারত মার্কেটগুলোতে, কিন্তু এই সরকারের তো এই সমস্ত দায় নেই। বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল তুলে না দিয়ে নিজস্ব সক্ষমতায় পরিচালনার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। সকালে চট্টগ্রামে দলটির নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম বন্দর বিষয়ক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। গোলটেবিল বৈঠকে বিগত সরকারের আমলে নিয়োগকৃত অপারেটরদের বাদ দেওয়ার দাবি জানান চট্টগ্রাম মহানগর জামায়াত সভাপতি শাহজাহান চৌধুরী। বৈঠকে বক্তারা বন্দরকে দুর্নীতিমুক্ত করে বিদেশি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। তারা শঙ্কা প্রকাশ করেন, বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিলে দেশের ভৌগোলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বৈঠকে আওয়ামী সরকারের সমালোচনা করে জামায়াত নেতারা বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছে, দেশের বন্দরকে ধ্বংস করা হয়েছে। এর আগে সকালে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে যোগ দেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। দেশের ৩৮ জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে চলছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ঢাকা, খুলনা, রংপুর, বরিশাল সহ দেশের ৩৬ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে গরমের অনুভূতি আরও বেশি বলে জানান সংশ্লিষ্টরা। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও প্রয়োজনের বাইরে বের হওয়া মানুষেরা। সামান্য স্বস্তির জন্য ছায়াযুক্ত স্থানগুলোতে আশ্রয় নিচ্ছেন মানুষ। বিক্রি বেড়ে ডাব ও শীতল পানীয়ের দোকানগুলোতে। এমন অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হওয়া সম্ভাবনা থাকায় বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে অতিরিক্ত তাপমাত্রা যেন আশীর্বাদ হয়ে এসেছে ফল ফসলে। সহজেই পাকা ধান শুকিয়ে ঘরে তুলতে পারছেন কৃষকরা, আর আমে ধরছে রোদের হলদে রং। রাজধানীতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। শনিবার ঢাকায় ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ আরও ২-৩ দিন স্থায়ী হতে পারে। গত বৃহস্পতিবার থেকে ঢাকা সহ দেশের বেশিরভাগ জেলার তাপমাত্রা বাড়তে থাকে। শুক্রবার তা অনেকটা অসহনীয় পর্যায়ে চলে যায়। আবহাওয়া অফিস বলছে, এমন তাপমাত্রা থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত। তবে ১২ তারিখের পর কোনো জেলায় বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছে নগরবাসী। সড়কেও লোক চলাচল কম, একেবারেই প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র গরমে অল্পতেই কাহিল হয়ে পড়ছেন শ্রমজীবীরা। এতে তাদের উপার্জনও কমেছে। গতকালকে যেরকম ওয়েদার ছিল, আজকে একই রকম ওয়েদার, কোনো পার্থক্য তেমন একটা হবে না। টেম্পারেচার কমার সম্ভাবনা খুবই কম, হয়তো টেম্পারেচার সামান্য বাড়তে পারে সারা দেশে। আগামীকালকেও মোটামুটি একই রকম ওয়েদার থাকতে পারে, বিশেষ করে ১১ তারিখে। ১২ তারিখে আমাদের সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা উত্তর পূর্বাংশে লিমিটেড বেশিরভাগ সময়। আর দক্ষিণাংশ যেগুলো আছে বা পশ্চিমাংশ, খুলনা, রাজশাহী এবং সাথে বরিশাল বা চট্টগ্রাম, ওই জায়গায় হিটওয়েভটা কালকে নাও কমতে পারে। তাপমাত্রা সামান্য কমলে হিটওয়েভ কমবে না। আর সারা বাংলাদেশের দিন ওভারঅল চিন্তা করি যে হিটওয়েভটা কবে কমে আসতে পারে, সেটা 7 days প্লাস মাইনাস লাগতে পারে।
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই। শনিবার ভোর 6টার দিকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বাদ জোহর গুলশান জামে মসজিদে জানাজা হয় তার। মুস্তাফা জামান আব্বাসী লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাস উদ্দিন আহমদের কনিষ্ঠ পুত্র। সঙ্গীতে অবদানের জন্য তিনি 1995 সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে ভূষিত হন। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি 2013 সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। আব্বাসী মোট 50টি বই প্রকাশ করেন। তিনি ভাওয়াইয়া গানের ওপর 2টি বই প্রকাশ করেন, যার মধ্যে 1200 গানের উল্লেখ রয়েছে। মুস্তাফা জামান আব্বাসী 1936 সালের 8 ডিসেম্বর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 4 দিন হামলা পাল্টা হামলার পর অবশেষে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় দেশ দুটি। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। সে সময় দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদের পক্ষ থেকেও। ভারতের স্থানীয় সময় বিকাল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অবশ্য সোমবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে দুদেশের প্রতিনিধিদের মধ্যে। ভারতের সুপারিশের পরও পাকিস্তানের জন্য $140 কোটি ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। $700 কোটি অর্থ সহায়তা প্রকল্পের মধ্যে ছাড় হচ্ছে $100 কোটি বেশি। IMF এক বিবৃতিতে জানায় এই অর্থ দেশটি ব্যবহার করবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতি স্থিতিশীল করতে। এর আগে কাশ্মীর ইস্যুতে টানাপোড়েনের জেরে ভারত সুপারিশ করেছিল পরাশক্তির দেশ পাকিস্তানকে যেন অর্থ সহায়তা দেওয়ার আগে বিবেচনা করে IMF। ভারতের দাবি এই অর্থ সীমান্তে সন্ত্রাসবাদে ব্যবহার করবে ইসলামাবাদ। যদিও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ভারতের পরিকল্পনা ভেস্তে গেছে। এবার খেলার খবর। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ঝুঁকি নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পুরোপুরি বিসিবির হাতে ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। নির্বাচনের টেন্টেটিভ তো মনে হয় অক্টোবরে। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। বাট এটাতে আসলে এই যে প্রান্তিক যারা আছেন, সম্ভাবনাময়ী যারা আছেন, তাদের অংশগ্রহণ কিংবা এই যে ট্যালেন্ট হান্ট আজকে এখানে হচ্ছে, এই সুযোগটা দিনে দিনে সীমিত হয়ে এসেছে। আমরা সেটাকে আবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই। উৎকণ্ঠার প্রহর পার করে অবশেষে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের সঙ্গে ফিরেছেন PSL কাভার করতে যাওয়া 2 ক্রীড়া সাংবাদিকও। বিমানবন্দরে নেমে গণমাধ্যম কর্মীদের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন। 20 মিনিট পরে ওইখানে আমার এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে, তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি। নাইজান একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। সাংবাদিক 2 ভাই যখন রাওয়ালপিন্ডিতে ছিল, আমার সঙ্গে রাত 2টা-3টা পর্যন্ত রেগুলার কমিউনিকেট চলতেছিল যে ভাই কি করবো না করবো যাওয়ার ব্যাপারে। আমি বলছি সমস্যা নেই ভাই, ধৈর্য ধরেন, পিসিবি ব্যবস্থা করতেছে। 8 ঘন্টা মিটিং করছে। 8 ঘন্টা মিটিং করার পর ডিসিশন নিচ্ছে যে আমাদের বিদেশি প্লেয়ার এবং 2 জন জার্নালিস্ট এবং আমাদের সবাইকে সেফলি দেশে পৌঁছেছে এবং এর কাছে পিসিবি এবং বিসিবি দুজনের কমিউনিকেট অনেক ভালো ছিল। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।